Hello guys, welcome back to PRC Foundation. I have come with another video for you. আজকে আমি আলোচনা করব একটি পোয়েট্রি থেকে অ্যান্ড্রু মার্ভেলের একটি কবিতা। এটি অস্ট্রেলিয়ারে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইয়ারে এটি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। তো আমার এই লেকচারে সুন্দরভাবে সাজানো আছে। লেকচারের শেষের দিকে আলোচনা করব মার্ভেল অফ দ্য পোয়েম। এই কবিতায় কি কি মোরাল লেসন আছে, এছাড়াও লাইফ ডিউরেশন অফ দ্য পোয়েট, কি ইনফরমেশন অফ দ্য পোয়েম, আরো থাকবে সামারি এবং ফিগার অফ স্পিচের ব্যবহার, কোথায় কি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, কবিতার থিম, এসব নিয়ে। তো চলো দেরি না করে আমরা লেকচারটা শুরু করে দিই। তো গাইস, টু ইজ গোয়িং মিস্ট্রেস এই কবিতাটি লিখেছেন অ্যান্ড্রু মার্ভেল, ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট অফ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি। আর অ্যান্ড্রু মার্ভেলের লাইফ ডিউরেশন হচ্ছে 1621 থেকে 1678, অর্থাৎ 1621 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1678 সালে। তার গুরুত্বপূর্ণ কিছু কবিতা আছে এবং ফেমাস ওয়ার্কস অফ দ্য পোয়েট, ইউ ক্যান সে দ্যাট, যেমন টু হিজ কোই মিস্ট্রেস, দ্য ডেফিনিশন অফ লাভ, দ্য গার্ডেন, বারমিউডাস, and Horatian ode upon Cromwell's return from Ireland, বিশাল একটি নাম কবিতার। এছাড়াও আছে দ্য আনফরচুনেট লাভার এন্ড সো অন। তো গাইস, এই কবিতার কম্পোজিশন টাইমটা একটু পাওয়া খুব টাফ হয়ে যায়, মানে খুব ট্রান্সপারেন্ট একটা সাল পাওয়া যায় না এই কবিতার কম্পোজিশনের জন্য। তো ধারণা করা হয়ে থাকে যে 1650 সালে যে দশক, এই দশকে এই কবিতাটি কম্পোজ করা হয়েছে, কিন্তু এই কবিতা কিন্তু পাবলিশ করা হয়েছে অ্যান্ড্রু মার্ভেল মারা যাওয়ার পর, অর্থাৎ দিস ইজ এ পোস্টমাসলি পোয়েম। আর এটা পাবলিশ করা হয় 1681 সালে। তোমরা জানো, আমি এর মধ্যেই বলেছি 1678 সালে কবি অ্যান্ড্রু মার্ভেল মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই কবিতা প্রকাশ করা হয়, পাবলিশ করা হয় কত সাল? 1681 সালে। এরপর গাইস, এই কবিতার জেনার সম্পর্কে আলোচনা করি। এই কবিতার জেনার হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম, ইউ ক্যান সে লাভ পোয়েম। তুমি এটাকে ড্রামাটিক মনোলগও বলতে পারো, কারণ এখানে একজন সাইলেন্ট লিসেনার তার মিস্ট্রেসকে ধরা হয়ে থাকে কোথাও কোথাও, আর তিনি বলেই যাচ্ছেন কিন্তু কোনো লিসেনার্সের যে রেসপন্স নাই, এজন্য এটাকে ড্রামাটিক মনোলগ বলা হয়ে থাকে। তো গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটা মেটাফিজিক্যাল পোয়েম। আর মেটাফিজিক্যাল পোয়েম কি এটা জানো, যে মেটাফিজিক্যাল পোয়েট্রি মিন্স এ টাইপ অফ পোয়েট্রি ইন হুইচ অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস আর থিংস আর কম্পোজড, যেমন লাভ, গড, ফেইথ, এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে মেটাফিজিক্যাল পোয়েমে। তো গাইস, এবার চলো থিম কি। এই কবিতার থিম হচ্ছে ফিজিক্যাল লাভ এন্ড মর্টালিটি। এই কবিতায় কিন্তু ফিজিক্যাল লাভটাকে দেখানো হয়েছে, সাথে মর্টালিটি এটাও কিন্তু আলোচনা করা হয়েছে। তো গাইস, এবার আলোচনা করি এই কবিতার স্ট্যান্জা ফর্ম নিয়ে। এই কবিতার 3টা স্ট্যান্জায় লেখা হয়েছে। এই কবিতার প্রথম লাইন থেকে 20 লাইন পর্যন্ত প্রথম স্ট্যান্জা, 21 থেকে 32 পর্যন্ত সেকেন্ড স্ট্যান্জা, আর লাস্ট স্ট্যান্জা হচ্ছে 33 থেকে 46 লাইন পর্যন্ত, অর্থাৎ বুঝতে পারতেছে এটা 46 লাইনের একটা কবিতা। আর এই কবিতায় কিন্তু টেট্রামেটারি ব্যবহার করা হয়েছে, মিটার যেটা বলা হয়। তো এবার চলো গাইস, রাইম স্কিম নিয়ে আলোচনা করি। এই কবিতার রাইম স্কিম খুব ইম্পর্টেন্ট থিং। আর এই রাইম স্কিমটা হচ্ছে এ এ বি বি সি সি ডি ডি। এইভাবেই তুমি যদি কবিতার লাইনগুলো শেষ যে ওয়ার্ডের যে প্রনাউন্সিয়েশন দেখো, তুমি এভাবেই খুঁজে পাবে। আমরা বলতে পারি কাপলেট ইজ ইউজড ইন দ্য পোয়েম। ওকে, তো গাইস, এবার হচ্ছে ক্রিটিক্যাল সামারি অফ দ্য পোয়েম। তোমরা যার জন্য এই ভিডিওটিকে ক্লিক করেছো দেখার জন্য, তো চলো। এই কবিতার প্রথম দিকে কবি বলছেন, যদি আমাদের হাতে অনেক সময় থাকতো তাহলে তোমার লজ্জা করার জন্য সমস্যা থাকতো না। আমরা বসে বসে ভাবতাম আমাদের সময় কিভাবে কাটাবো। তুমি ভারতের গঙ্গা নদীর তীরে মুক্তাপুরতে, আর আমি ইংল্যান্ডে সেই হাম্বার নদীর তীরে বিরহের গান গাইতাম। গাইস, এখানে বিরহের গান গাইতাম বলতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কবি আর তার মিস্ট্রেস তারা ফিজিক্যাল রিলেশন জড়াতে চাচ্ছে। সেই সময়টাতে তার মিস্ট্রেস অর্থাৎ কবির প্রেমিকা তিনি লজ্জাবোধ করতেছেন, ফিজিক্যাল রিলেশনে তিনি যাইতে চাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে কবি বিরহের গান গাইতে চাচ্ছেন, আর এই কবিতাটি কিন্তু তিনি কম্পোজ করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। তারপর গাইস তিনি বলছেন, আর আমি তোমাকে বড় প্লাবনের 10 বছর আগে থেকে ভালোবাসা শুরু করতাম। এখানে গাইস বড় প্লাবন বলতে এটা ইসলাম রিলিজন এবং খ্রিস্টানিটি দুটাতেই আলোচনা করা হয়েছে যে বিগ ফ্লাড হিসেবে বড় প্লাবন, অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের সময় যে বড় একটা বন্যা হয়েছিল, সেই বন্যার 10 বছর আগে থেকে তার মিস্ট্রেসকে ভালোবাসা শুরু করতেন। এটা তিনি বলতেছেন যদি তাদের হাতে অনেক সময় থাকতো। তারপর তিনি কি বলছেন, আর তুমি যদি আমার সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে মহাপ্রলয় পর্যন্ত, তাহলে আমার যে ভেজিটেবল লাভের কথা বলা হয়েছে
তার সেই দ্রুত বেড়ে ওঠা ভালোবাসা তার বিশাল সাম্রাজ্যের সীমানা প্রাচীর পর্যন্ত ছড়িয়ে যেত। তিনি 30,000 বছর পূজা করতেন তার প্রেমিকার অঙ্গের। এখানে গাইস কবিতার মধ্যে স্পষ্ট করে দেয়া আছে যে 30,000 বছর তার প্রেমিকার জন্য পূজা করতেন তার অঙ্গের। এখানে 200 বছর তার ব্রেস্টের, 100 বছর তার চোখের বন্দনা বা পূজা করতেন। এছাড়াও তার প্রত্যেকটা অঙ্গে পূজা করতো কমপক্ষে 1 যুগ, অথবা তোমরা বলতে পারো 12 বছর ধরে কমপক্ষে পূজা করতো, এটা বলা হয়েছে। আর এ পূজা তোমার প্রাপ্য, আমি এর থেকে কম মূল্যে তোমাকে ভালোবাসতাম না, আর তাই শেষ দিকে তোমার হৃদয় আমি অর্জন করতে পারতামই। তো গাইস কবিতার সেকেন্ড স্ট্যান্সে বলছেন তার মিস্ট্রেসকে, সময় খুব কম, আমরা তো সময়কে দাঁড় করাতে পারবো না, সময় শেষ হলে কবরে তোমার দেহকে ভোগ করবে পোকামাকড়, আমি তোমাকে ভোগ করতে পারবো না, বা তুমিও আমাকে ভোগ করতে পারবে না, আমার কামাকাঙ্ক্ষা হয়ে যাবে ভস্য। কবি এখানেই বলছেন কবর হচ্ছে একান্ত স্থান, কিন্তু সেখানে কেউ আলিঙ্গন করে না। অর্থাৎ তিনি এখানে কবরের যে একটা বেটার এক্সপিরিয়েন্স এটা কিন্তু মনে করে দিচ্ছেন তার মিস্ট্রেসকে, যাতে করে তিনি আর লজ্জা না করেন তাদের ফিজিক্যাল রিলেশনের জন্য। এই কবিতায় লাস্ট স্ট্যান্জায় কবি বলছেন তার মিস্ট্রেসকে, আমাদের এই সময়টা সোনালী সময়, কামুক পাখির মতো আমাদের খেলায় মেতে ওঠার, আর নয়তো আমাদের সময়ের গতিকে বেঁধে রাখতে হবে। যেহেতু আমরা সময়কে বেঁধে রাখতে পারবো না, সেহেতু প্রিয়া আসো না আমরা কিছু সময় খেলা করি, লজ্জা করলে চলবে না। জাস্ট এই বিষয়টাই এখানে তিনি তুলে ধরেছেন। তো গাইস এবার আমরা আলোচনা করব ফিগার অফ স্পিচ নিয়ে। কবিতায় হাইপারবোলি, কনসেপ্ট, মেটাফর এবং সিমিলি সামথিং লাইক দ্যাট ইউজ করা হয়েছে। এই কবিতায় হাইপারবোলি হিসেবে আমরা দেখাতে পারি যে কবির যে ভালোবাসার ডিউরেশন তার প্রেমিকার অঙ্গের, এটা কিন্তু হাইপারবোলি। হাইপারবোলি কি? হাইপারবোলি মিন্স এক্সট্রা ডেসক্রিপশন ফ্রম অরিজিনাল থিংস, অর্থাৎ অরিজিনাল থেকে অতিরিক্ত করে রঞ্জিত করে বলা, সেটা হচ্ছে হাইপারবোলি। এছাড়াও এখানে কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে মেটাফিজিক্যাল পোয়েট্রির কনসেপ্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। তো সেখান থেকে আমরা এখানে ইন্ডিয়ান গঙ্গাস এন্ড হাম্বার্স, এই ইন্ডিয়ার গঙ্গা নদী এবং ইংল্যান্ডের যে হাম্বার নদী, এখানে যে একটা পারফেক্ট ডিফারেন্স, এটা কিন্তু কনসেপ্ট। এছাড়াও উইন্ড চ্যারিয়ট যেটা আছে, ওর্মস, এগুলো সব কিন্তু কনসেপ্টের ব্যবহার, তোমরা কনসেপ্ট হিসেবে এগুলোকে দেখাতে পারো। এছাড়াও এই কবিতায় কিন্তু মেটাফর ইউজ করা হয়েছে। মেটাফর ভেজিটেবল লাভ এবং লং লাভস ডে, এই দুটা কিন্তু মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে এই কবিতায়। এছাড়াও গাইস সিমিলি হিসেবে আমরা দুটা বিষয়টাকে উল্লেখ করতে পারি, যেমন লাইক মর্নিং ডিউস এন্ড লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রে, এই দুটো বিষয় কিন্তু সিমিলি হিসেবে দেখানো হয়েছে। সো গাইস লাস্ট যে পার্ট সেটা হচ্ছে মোরাল অফ দ্য লেসন। আমি আগেই বলেছিলাম যে কবিতায় কি মোরাল লেসন আছে সেটা আমি লেকচারের শেষের দিকে বলবো। তো মোরাল লেসন হচ্ছে, তোমরা এভাবে বলতে পারো যে দেয়ার ইজ নো লিমিটেশন ফর ইমাজিনেশন। এখানে কবি ইমাজিনেশন যে পাওয়ারটা দেখিয়েছেন, এখানে কোনো লিমিটেশন আছে বলে মনে হয় না। তিনি এখানে দেখিয়েছেন দেয়ার ইজ নো লিমিটেশন ফর ইমাজিনেশন। এছাড়া ম্যান ইজ মর্টাল, তিনি কিন্তু এটাও বলেছেন যে ম্যান ইজ মর্টাল, এটাকে তিনি ডেভেলপ করতে চেয়েছেন তার কবিতায়। তিনি তার প্রেমিকার যে কবরে তিনি ভোগ করতে পারবেন না, কিন্তু সেখানে ভোগ করবে পোকামাকড়। এখানে বলছেন যে প্রেমিকা কবরে যাবে এবং আমিও কবরে যাব, এখানে মর্টালিটিকে এক্সপ্রেস করা হয়েছে। এছাড়াও ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে টাইম ওয়েটস ফর নান। এছাড়াও গাইস আরেকটা ইম্পর্টেন্ট যে মোরালিজম সেটা হচ্ছে টাইম ওয়েটস ফর নান। এটা সবাই জানি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর এই কবিতায় অ্যান্ড্রু মার্ভেল তিনি কিন্তু এটাই দেখাতে চেয়েছেন যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। তিনি বলেছেন সময়কে আমরা তো বেঁধে রাখতে পারবো না, সামথিং লাইক দ্যাট। তো এক সেন্টেন্সে যদি বলতে চাও এভাবে বলতে পারো, দেয়ার ইজ নো লিমিটেশন ফর ইমাজিনেশন, man is mortal, time waits for none, so we have to work according to the perfect time. Our moral lessons of the poem. তো গাইস এই ছিল আমার আজকের লেকচার। আশা করি তোমাদের এই টু ইজ গোয়িং মিস্ট্রেস এই কবিতা তোমাদের সামারিটা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও বেসিক যে ইনফরমেশন সবগুলোই ক্লিয়ার। আর তোমরা যদি আমাদের এই নোটটি কালেক্ট করতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিতে পারো। এছাড়াও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com এবং আরেকটা আমাদের ওয়েবসাইট আছে www.makeyourexam.com। তো গাইস নো মোর টুডে, আবারও অন্য কোনো লেকচার নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।